আরেক গ্রামে চলে যাওয়ার পরে আমি রাত্রে 2টা বাজে একজনের ঘরের দরজা নক করলাম যে আমাকে একটু জায়গা দিবেন, আমার বড় ভাই বোন আমাকে এভাবে মারছে, আমাকে একবারে মাইরা ফেলাবে, একটু বাঁচান, আমি সকালে ফজর আজান দিলে আমি থানাতে চলে যাব, আমি আমার বড় ভাই বোনের নামে মামলা। তখন আমাকে বলতেছে যে আপনি কি আপনার চিনি না, আপনার পুরা শরীরে রক্তমা কাটা ছিঁড়া শরীর, হয়তো বা আপনি মানুষ খুন করে আসছেন, নয়তো বা যে কোনো একটা ঝামেলা আছে, আপনাকে আমরা ঠাই দিতে পারবো না, আর নয়তো বা আপনি হয়তো বা কোনো জিন। আমাকে আরে আমি এরকম কিছু না, আমি একটা মানুষ, আমাকে বাঁচান। তখন লোকটা আমাকে বাঁচাইলো না, কিন্তু বাইরে লাইট ধরায় দিল, বললো ওদের রান্নাঘরে গিয়ে আমাকে বসাতে। আমি মনে মনে করি এই রান্নাঘরে বসলে আমার ভাই বোন এখানে দৌড়ায় এসে আমাকে মাইরা ফেলাবে, এই রাত্রে অন্ধকারে কেউ জানবে না আমাকে মাইরা ফেলাবে। তখন আমাকে মাইরা ফেলাবে এই ভয়ে আমি রান্নাঘরে খড়ির নিচে আমি লুকাই আসছিলাম। যখন ফজরের আজান দেয় তখন আজানের সাথে সাথে আমি দৌড়ায় থানায় যাইতাছি। কতগুলা কুকুর আমার পিছনে খেউ খাইতেছে, পিছন দিকে তাকাইয়া কুকুরের প্রায় খালি তাকাইলাম এক নজর, কুকুরগুলা মাটির দিক তাকাইয়া অন্যদিক ঘুরে ছিল। তখন আমি থানায় দৌড়ায় থানায় গেছি ফজরের আজানের সময় রফিকুল ইসলাম আলম দারোগা, সে আমাকে বললো আপনি আগে ডাক্তারের কাছে যান, আপনি রিপোর্ট নিয়ে আসেন, আপনার চিকিৎসা, আপনার মামলা আমরা নিব, অভিযোগ নিব। কিন্তু তখন মামলা কি আর অভিযোগ কি আমি এগুলা কিছুই জানি না, কারণ তখন সেই বয়সটা আমার ছিল না, আমার বয়সটা ছিল 14 বছর। এই ঘটনাগুলো 2019 সালে। তারপরে আমি যখন মেডিকেল গেলাম, গেটের সামনে একটা পুলিশ বলতেছে যে আপু এখানে এই মেডিকেলের রিপোর্ট আপনার পক্ষে কোনো মামলা হবে না, আপনি সরকারি মেডিকেল থেকে যত রিপোর্ট আছে আপনি বের করেন। তখন সরকারি মেডিকেলের রিপোর্ট নিয়ে গেলাম, কিন্তু আমি যখন থানায় গেলাম থানার মধ্যে অভিযোগ লিখলো, আর যারা যারা আমাকে মারতে চাইছিল, যারা যারা আমাকে দর্শন করাইছে, যারা যারা আমাকে বিক্রি করতে চাইছিল আমারই আত্মীয় স্বজন, তারাই কেউ সাচ্ছে বাড়িওয়ালি, কেউ সাচ্ছে ভাড়াটিয়া, কেউ সাচ্ছে অপরিচিত, অথচ এগুলো আমার নিজেরই আত্মীয় স্বজন। ওরাই আমাকে মারতে চাইছিল, ওরাই আমাকে বিক্রি করতে চাইছিল, ওরাই আমাকে ধর্ষণ করেছে। কিন্তু পুলিশের সামনে ওরা কেউ সাচ্ছে বাড়িওয়ালি, কেউ সাচ্ছে ভাড়াটিয়া, কেউ সাচ্ছে অপরিচিত। সাইজা আমার নামে দিল খারাপ সাক্ষী রফিকুল ইসলাম আলম দারোগা। সেই সেই সুযোগে আমার বড় ভাই মোহন বইলা উঠলো যে 3,000 টাকা দাও, অন্য আমি চিঠি করে রাখি। রফিকুল ইসলাম আলম দারোগা ব্যাককল হয়ে গেল, বললো যে 3,000 টাকা দা কোন দারোগা আপনাদের চিঠি নিচ্ছে ওর বিরুদ্ধে, সেই দারোগার ফোন নাম্বার দেন। সেই দারোগা যেহেতু বলছে কবে জিডি করছেন, জিটির তারিখ এবং জিটির নাম্বারটা আমাকে বইলা, তখন বইলা দিল দারোগা স্যার রফিকুল ইসলাম আলম দারোগাকে বইলা দিল আমার বড় ভাই মোহন। ওইখান থেকে আমি মাথায় রেখে দিচ্ছি যে আমার নামে কি জিটি হয়েছে সেই জিটিটা আমি দেখ। তারপরে আমি থানায় গেলাম, কোনো বিচার পাইলাম না, এবং উল্টা আমাকে ঘরের ভিতরে যেই কটা মাল সামানা ছিল এক বাসা থেকে আরেক বাসায় আমাকে যাওয়ার অনুমতি দেয় দাঁড়াবো ওসি, কিন্তু আমার কোনো বিচার করে না। আবার আমি থানায় গিয়ে পা দিয়ে কাঁদতে শুরু করলাম, আমার কোনো বিচার পাইনি, এবং দাঁড়াবো ওসি বলে যে গরিবের কোনো বিচার হয় না। তখন আমি মনে কষ্ট নিয়ে কিন্তু আমার জীবনে বিচারের জন্য আমি উত্তেজিত হইয়া গেলাম দক্ষিণখান থানা। দক্ষিণখান থানার দারোগা বললো, ওসি বললো মা আমরা এক অর্ডার মামলা আরেক অর্ডার নেওয়ার আমাদের কোনো অনুমতি নাই। অসহায়ের মতন দক্ষিণখান থানার ওসি স্যার আমাকে এই কথা বললো, মা নিচে একটা উকিলের চেম্বার আছে, তুমি ওনার সাথে একটু যোগাযোগ করো, হয়তো বা উনি তোমার কিছু উপকার করতে পারে, কিন্তু আমরা কিছু করতে পারবো না, কারণ আমাদের অর্থটা তো ভিন্ন মা, উত্তরখান আর দক্ষিণখান অনেক তফাৎ, আমরা কিছুই করতে পারবো না, আমরা আইনের কাছে বাধা মা। তখন এই কথা শুনে আমি নিচে গেলাম উকিলের চেম্বারে, উকিলে আমার দেখে বুক বইলে পড়ে গেল চেয়ার থেকে এরকম ভয় পাই। বললাম স্যার আমি বুক না, আমি একটা মেয়ে মানুষ। বললো আপনার পুরো শরীর কাটা ছিঁড়া না ভাঙ্গা, এগুলা কে করছে আপনার? তখন আমি সব ঘটনা স্যারকে খুলে বলি, এমনকি দর্শন কি জিনিস আমি জানি না, কারণ আমি ছিলাম অনেক ছোট। কিন্তু স্যারকে আমি তারপরে অনেক কিছু খুলে বলি, কিন্তু স্যার বুঝতে পারে আমার কথা অনুবাদে। তখন স্যার আমাকে আরো বড় ভাবে ট্রিটমেন্ট করায় যে ঘটনা কতটুকু সত্যি এই উকিলের।